ঈশিতার শয়তানি সবার সামনে প্রমাণ করে দিলে হৈমন্তী রেগে গিয়ে চর মেরে বাড়ি থেকে বের করে দিল ঈশিতাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্র লুকিয়ে থাকে, আর রুদ্র লুকিয়ে বড়বাবুকে SMS কোথায় আছে আর লুকিয়ে আছে কিভাবে সেগুলো। আর তারপর দেখা যাবে ফুলকিও সেখানে আসে, কিন্তু ফুলকি রুদ্রকে দেখতে পায় না। আর তারপর রুদ্র দেখতে পেয়ে আড়াল থেকে ফুলকিকে দেখতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে, জামাইবাবু তো এদিকে আসতে দেখেছি, তাই গেল রে বাবা, জায়গায় তো লুকোনোর জন্য ভালো নেই তো। আচ্ছা, আমি একটা কাজ করব, আমি এখানেই ঘাপটি মেরে থাকবো, তাহলে এক সময় না এক সময় জামাইবাবু নিশ্চয়ই বের হবে, আর তখনই ধরতে পারবো। কি বলতে থাকে, আমি যেই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়েই তো আসলো, আর এখান থেকে তো কোথাও যাওয়ার কোনো আর রাস্তাও নেই। আর তখন বলতে থাকে, আমাকে ধৈর্য ধরে এখানেই ঘাপটি মেরে থাকতে হবে। এদিকে রুদ্র ফুলকিকে দেখে ভয় পেয়ে যায়, আর বলতে থাকে যে এবার কি হবে, আমাকে তো ধরে ফেলবে। ফুলকি এদিকে ঘাপটি মেরে থাকলে রুদ্র সেই মুহূর্তেই দৌড় দিয়ে যেতে লাগে। ঠিক তখনই ফুলকি দেখে নিয়ে বলতে থাকে, জামাইবাবু, এই কথা বলেই ত্রিশূলটা হাতে নিয়ে নেয়, আর হাতে নিয়েই থাকে, আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, আজকে শেষ করে দেব আপনাকে। এ কথা বলেই ত্রিশূলটা দিয়ে ঢিল দেয়। আর ঠিক তখনই রুদ্রর পিঠে গিয়ে সেই ত্রিশূলটা লাগে, আর রুদ্র তখনই লাবুর পায়ের কাছে গিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে রোহিত আর লাবু চলে আসে। রোহিত এটা দেখে অবাক হয়ে যায়, আর তারপর ফুলকির কাছে গিয়ে বলতে থাকে, ফুলকি, এটা তুমি কি করলে? তখন বলে, ওকে যে মেরেছি না, আমার এতটুকু আফসোস নেই, কারণ উনি যেটা করেছে না, অনেক অন্যায় করেছে। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অপমান করেছে, ভাই বোনের সম্পর্ক বানাতে চেয়েছে। আপনি ভাবতে পারছেন স্যার, আমাদের জীবনে একের পর এক ঝামেলা বাদিয়েই চলেছে। ভেবেছে এটা করে কথাদার মৃত্যুটার তদন্ত আটকাতে পারবে, জন্যই উনি এটা করেছে, জানেন তো। এরপর দেখা যাবে বড়বাবু এসেছে। বড়বাবু এসে তখন হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে। ফুলকি খুব রেগে থাকে আর বলে, অরুণা রায় চৌধুরীর মেয়ে প্রমাণ করতে জামাইবাবু একবারও লজ্জা করল না। রোহিত তখন ফুলকিকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এরপর দেখা যাবে বড়বাবু ফুলকির কাছে যায়, গিয়ে তখন বলে, ফুলকি দাসকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। কথাটা শুনে লাবু তখন বড়বাবুর কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, না, ফুলকি কোথাও যাবে না। এরপর বলে, কি বলছেন কি? তখন বলে, হ্যাঁ। তখন বড়বাবু বলতে থাকে, কি বলছেন কি? রুদ্র সান্যালকে উনি মেরেছে, সবার সামনে নিজেই বলেছে, আপনি বলছেন থানায় নিয়ে যাবো, একটা কেস হলো তাও। আর তখন বলে, কোনো কেসই রেজিস্টার হবে না বড়বাবু, কারণ আমি বলছি তাই। বলে, আজ্ঞে ম্যাডাম, দেখুন আইন কিন্তু সবার জন্যই সমান। বাবু তখন কাছে কি বলতে থাকে, কি চান আপনি? জঙ্গলে ট্রান্সফার হতে চান? যদি হতে না চান তাহলে চুপচাপ আমি যেটা করছি সেটাই করুন। আর তখন দেখা যাবে বড়বাবু বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। অ্যাম্বুলেন্স আসলে রুদ্রকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে রোহিত বলতে থাকে, দিদি, তুই এটা কি করলি? তো বরাবর 2 নম্বর কাজই করলি। তখন বলে, আমি যা করেছি একদম ঠিক করেছি। লাবু তখন বলে, এতদিন তো আমি করিনি, আজকে করলাম, আমি একদম ঠিক কাজ করেছি। এ কথা বলে লাবু কাঁদতে থাকে। লাবু তখন বলে, এই ত্রিশূলটা অনেকদিন আগেই রুদ্রকে গেঁথে দেওয়ার উচিত ছিল ভাই। দিদি, এরপর বলে, কতটা নোংরা একবার ভাবতে পেরেছি। এই সবটা ও করেছে শুধুমাত্র তথার মৃত্যু তদন্তটা আটকাবে বলে। মানে তথার মৃত্যুর পিছনে রুদ্রর হাত ছিল, একটা বিরাট ভূমিকা ছিল ভাই। চায় না সত্যিটা প্রকাশ পাক, তাই তো এখন আমার মনে হচ্ছে সজল হালদারের খুনটা ওই করেছে। বাড়ির পরিবেশটা ভাই নষ্ট করে দিল, শুধুমাত্র এই লোকটা নষ্ট করে দিল পুরোটা। এই কথা বলে কাঁদতে থাকে। ফুলকি তখন বলতে থাকে, সব জেনে ওই লোকটাকে ধরা যায় না, এবার একে একে সব অপরাধ বেরিয়ে আসবে। আপনি দেখবেন স্যার, শেষ পর্যন্ত জামাইবাবু রক্ষা পাবে না। কি দেখা যাবে রুদ্রকে হসপিটালে নিয়ে আসলে রুদ্র চিকিৎসা চলতে থাকে। ঠিক তখন বাহিরে বড়বাবু দাঁড়িয়ে থাকে, আর তখন রিকি চলে আসে। রিকি এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, কি হয়েছে আমার দাদার? কি হয়েছে আমার দাদার? কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে? তারপরে দেখা যাবে ডক্টর বেরিয়ে আসে, আর ডক্টর তখন বলতে থাকে, আমি ওনাকে কার্ড দিয়েছি, একটা মেডিসিন লিখে দিচ্ছি। দেখা যাবে বড়বাবুকে বারবার করে রিকি জিজ্ঞেস করতে থাকে। বড়বাবু তখন লাবুর কথাগুলোই মনে করতে থাকে, যদি সে কোনো একটা কেস রিজিস্টার করে তাহলে তাকে জঙ্গলে ট্রান্সফার করা হবে। তখন রিকি বলতে থাকে, কি ব্যাপার, আপনি বলছেন না তো আমার দাদার এই অবস্থা কেন হয়েছে? আর তখনই বলতে থাকে, এই সমস্ত কিছু ফুলকি দাস করেছে। কথাটা শুনে রিকি অবাক হয়ে যায়, আর তখন বলতে থাকে, ওই ফুলকি দাসের এত বড় সাহস, আমার দাদার এই অবস্থা করলো। ফুলকিরা চলে এসেছে। ফুলকি এসে বলতে থাকে, যে কাজ তোমার দাদা করেছে, তারপরে যে ত্রিশূলটা এদিক ওদিক হয়নি, এটাই অনেক। মানে তুমি আমার দাদাকে এভাবে ত্রিশূল দিয়ে আঘাত করেছো।
রেগে ফুলকির কাছে যেতে লাগলে ফুলকি তখন বলে, দাঁড়াও, তোমার দাদা যেই ক্ষতিটা করতে যাচ্ছিল সেই হিসাবে তো তোমার দাদা অনেক কম শাস্তি পেয়েছে, আমিও ছাড়বো না তোমার দাদাকে। আর তখন রোহিত বলতে থাকে, ব্যাস ফুলকি ঠিক আছে, ছেড়ে দাও, এত কিছু করার এখন দরকার নেই। আচ্ছা রুদ্র কেমন আছে? আর তখন রিকি বলতে থাকে, এত কিছু হবার পরও তুমি জিজ্ঞেস করছো রুদ্রদা কেমন আছে? তখন বলতে থাকে, আচ্ছা রিকি, তোর দাদা যে এত বড় একটা কাজ করতে গিয়েছিল তুই নিশ্চয়ই আগে থেকে জানতি? আর তখন বলে, না আমি কিছু জানতাম না। পর বলে, মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস। তোর দাদা আমার আর ফুলকির সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করেছিল। দাদা এটা প্রমাণ করার চেষ্টা করেছিল যে অরুণা রায়চৌধুরী অর্থাৎ আমার মায়ের হারিয়ে যাওয়া মেয়েই নাকি ফুলকি দাস, মানে বুঝিস তুই? এখন রিকি আর কিছুই বলতে পারে না। এরপর বলে যে না আমি কিছু জানি না। তখন রিকি বলে, দাদা যখন কিছু করেছে নিশ্চয়ই প্রমাণ পেয়েই করেছে। আর তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে, না তোমার দাদা কোনো প্রমাণ নেই। আর আমরা নিজেরা আবার ডিএনএ টেস্ট করিয়েছি, সেখানেই সবটা পরিষ্কার হয়ে গেছে। আর তখন বাবু বড়বাবুর কাছে যায়, গিয়ে তখন বলে, আপনার যদি এখানে কোনো কাজ না থাকে তাহলে আপনি আসতে পারেন, আর নয়তো কি হবে সেটা আপনি নিশ্চয়ই জানেন, আপনার যে কোথায় ট্রান্সফার হবে। তখন বড়বাবু সেখান থেকে চলে যায়। রিকি দেখা যাবে থ্রেট করতে থাকে যে তোমাদের কারোর রক্ষে থাকবে না। কি তখন বলে, যদি জামাইবাবু আবার শয়তানি করার চেষ্টা করে তাহলে জামাইবাবুরও রক্ষে থাকবে না, বলে দিও নিজে দাদাকে। আর না, এবার সরাসরি লড়াই হবে। দেখা যাবে লাবু, ফুলকি, রোহিত তিনজনে মিলে হাত মিলায় সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে অরুণও ফোন করে সমস্তটা জানে। আর তারপরে দেখা যাবে হৈমন্তী অরুণার কাছে এসে তখন বলতে থাকে যে, আচ্ছা ছোট বউ, কি করেছে তোমার বৌমা? এই বলে অরুণাকে অনেক কথা শোনায়। আর তখন বলতে থাকে, আচ্ছা রুদ্র যেটা করেছিল কি ঠিক করেছে? ফুলকি তো মাথা গরম করে ফেলেছে। আর তখন বলতে থাকে যে রুদ্র হচ্ছে ছেলে মানুষ, তার মাথা গরম হতেই পারে। আমার মেয়ের জীবনটা তো নষ্ট করে দিয়েছে, আমার মেয়ের সংসারটা শেষ করে দিয়েছে। তুমি তো ভালো করে জানতে যে তার মৃত্যুর পরে আমি রুদ্রকেই সেই জায়গাতে বসিয়েছি, যদি রুদ্রর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? হেমন্তী বলে যে, আমাকে রিকি কেঁদে কেঁদে বলছিল রুদ্রর কি অবস্থা এখন। তখন বলে, দিদি তুমি বোঝার চেষ্টা করো, কি যা করেছে রাগের মাথায় করেছে। লাবু সেটা বুঝতে পেরে কিন্তু কোর্টে কোনো কেসটাকে রিস্টার্ট করতে দেয়নি। তখন বলে, চমৎকার, রাগের মাথায় মানুষ খুন করা যায় নাকি? বউ, আমি কিন্তু ফুলকিকে কিছুতেই ছাড়বো না, ওর যাতে সঠিক শাস্তি হয় তার জন্য যা উদ্যোগ নেওয়া আমি তাই নিব। মশাই আজকে ফিরুক, তারপর তার কানে আমি এটা উঠাবো। বাবুকে আমি ক্ষমতার ব্যবহার করতে দেব না। তখন অরুণাও একটু রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, দিদি এই কথাগুলো তোমার রুদ্র শয়তানির সময় মনে পড়ে না? আমি ক্ষমতা অপব্যবহারের কথা বলেছো? রুদ্র কি কাণ্ড করেছে তুমি জানো না? সব ছেড়ে দিলাম। তার ফুলকির বিবাহিত জীবন নষ্ট করার ওকে কে অধিকার দিয়েছে? একটা জঘন্য নোংরা ষড়যন্ত্র কি করে করতে পারলো? কি আমার হারিয়ে যাওয়া মেয়ে হিসেবে প্রমাণ করতে চেয়েছে? দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয়। তারপর দেখা যাবে তমাল আর পিয়াল ফুলকিকে দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে ফুলকির রোহিত চলে আসে। আর তখন বলতে থাকে, মনে হচ্ছে এবার কিছু একটা হবে। আর তারপরই ফুলকি থামানোর চেষ্টা করে অরুণাকে। আর তখন বলে, তোমার শরীরটা খারাপ করবে। ঠিক তখন দেখা যাবে হৈমন্তী ফুলকির হাত ধরে বলতে থাকে, কি করেছো তুমি, এটা কি করেছো? দেখা যাবে রোহিতও সেখানে যায়। ফুলকিকে এরকমভাবে দোষারোপ করতে থাকলে রোহিত তখন বলতে থাকে, কি করছো এটা তুমি? আমরা কিন্তু হাতে নাতে প্রমাণ পেয়েছি। ফুলকির হেয়ার স্যাম্পলের জায়গায় ধানুর হেয়ার স্যাম্পল করতে চেয়েছিল, তুমি ভাবতে পারছো? জঘন্য একটা ষড়যন্ত্র করেছিল যে আমার আর ফুলকির জীবনটা ছারকার করে দেওয়ার জন্য, কিন্তু সেটা হাতে নাতে ধরেছি। আর সেটা কিন্তু নিরপাত লেবেই হয়েছে, এখানে কিন্তু সবাই ছিল। অরুণা বলছে যে, রুদ্র যে কত বড় শয়তান সেটা তুমি বুঝতে পারছো না দিদি? এখন হৈমন্তী বলছে যে, এ কথা শুধু তোমার ছেলে আর ছেলের বই বলে বেড়াচ্ছে, কোনো বাস্তব প্রমাণ নেই। মানছি রুদ্র একটা খারাপ ব্যবহার করেছে, কিন্তু এই বেচারা তো ফুলকি মানুষের তো একটা রাগ থাকবেই। ওকে উত্তেজিত করে ওর বিরুদ্ধে নিয়ে গেছে, ও রাগ হবে না? খেপে উঠবে না লাবণ্যর উপর? এখনকার রাজনীতির আমল তো আর মাস্টারমশাইদের মতো ওদের মতো তো আমল নেই। মেজবো মারা যাওয়ার পরে রুদ্রই কিন্তু সেই জায়গাটা নিয়েছিল। রুদ্রর মৃত্যু চোখের সামনে দেখতে পারবো না দেখতে, আমি তো মা। কথা বলে সেখান থেকে চলে যায়। আর তারপর সবাই মিলে জিজ্ঞেস করতে থাকে কোথায় যাচ্ছে। তারপরে দেখা যাবে অরুণা বলছে, হাসপাতালে ছুটলো নিশ্চয়ই, যে অনেক বছর ধরে নিজের মধ্যে নেই সে কথা তো তোরা জানিস। রুদ্র যে তথার মৃত্যুর বিষয়ে দিদিকে কি বোঝালো কে জানে, একটা ধারণা তৈরি হয়ে গেছে, আর সেটা ভাঙানো তো খুব মুশকিল। অরুণা ফুলকির কাছে গিয়ে বলতে থাকে, এমন কাণ্ড করিস না মার। তারপর ফুলকিকে নিয়ে উপরে চলে যায়।
যায়। এরপরে দেখা যাবে ফুলকি ভাবতে থাকে যে এই বিষয়টা নিয়ে চুলটা কে দিয়েছে, এই বাড়িতে থেকে তো কেউ না কেউ হেল্প করেছে। তারপরে দেখা যাবে আড়াল থেকে তার কথা শুনতে পায়, সেটা দেখতে পায় তখনই দেখা যাবে ঈশিতাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে কে এই কাণ্ডটা করেছে, নিশ্চয়ই তুমি স্যাম্পলটা দিয়েছো। তখন ঈশিতা হাতে নাতে ধরা পড়ে যায়, কিছুই বলতে পারে না। এরপর যখন এটা হৈমন্তী জানতে পারে, উচিত শিক্ষা দেয় চর্মে